এই শুরু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি বিভাগ সরকারি ব্রজমোহন কলেজের অনার্স প্রথম বর্ষের আজকে আমরা অনলাইন ক্লাস শুরু করলাম। তোমাদের মৌলিক গণিত থেকে আমরা কথা বলবো। মৌলিক গণিতের কাম্যকরণ যে বিষয়টি আছে, যে অধ্যায়টি আছে, ওই কাম্যকরণ অধ্যায়টি সম্পর্কে আমরা আজকে কথা বলবো। তোমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে মৌলিক গণিতের কাম্যকরণ চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করার। সেই প্রেক্ষিতে যেহেতু তোমরা জানো যে সারা বিশ্বব্যাপী একটি মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী যেভাবে স্তব্ধ করে দিয়েছে বিশ্বটাকে, সেই প্রেক্ষাপটই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বন্ধ ঘোষণা করা হয়েছে। তোমাদের শ্রেণী কার্যক্রম অফ, তোমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ। সেই ক্ষতিগ্রস্ততা থেকে কিছুটা উত্তরণ ঘটানোর জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি আমরা ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে। তো আমি আশা করব যে এর মধ্য থেকে আমাদের কিছুটা ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারব। বিশেষ করে পড়াশোনার যে স্থবিরতা চলে এসছে তার মধ্যে হয়তো একটু গতি আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মৌলিক গণিত অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের যে কাম্যকরণ বা অপটিমাইজেশন এ সম্পর্কে কথা বলব। প্রথমে একটি প্রেক্ষাপট বলছি, সেটি হচ্ছে যে আমাদের অর্থনীতিতে সম্পদের সীমাবদ্ধতা আছে। এই সীমিত সম্পদের মধ্য থেকে আমরা বিভিন্ন উদ্দেশ্য সাধন করতে চাই, বিভিন্ন লক্ষ্যে পৌঁছতে চাই। আমরা এই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা কি করি? আমরা সম্পদ ব্যবহার করি, কিন্তু প্রকৃত অর্থেই তো প্রকৃত প্রস্তাবেই কিন্তু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এখন সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমার কতগুলো বিকল্প পথ আছে। এই বিকল্প পথের মধ্য থেকে আমরা সবসময় আমাদের অর্থনীতিতে যে দুটো ইম্পর্টেন্ট এজেন্ট আছে, মৌলিক যে এজেন্ট আছে, সেই এজেন্ট দুটো হচ্ছে, একটা হচ্ছে ভোক্তা আর একটা হচ্ছে উৎপাদনকারী। তাহলে ভোক্তা এবং উৎপাদনকারী আমরা সবসময় কি চাই? একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই, একটা কিছু অর্জন করতে চাই। সে অর্জনের প্রেক্ষাপটে আমরা সবসময় এই জিনিসটি খেয়াল করবে যে আমরা একটা হলো কনজিউমার, একটা এজেন্ট। আমি যদি বলি যে টু এজেন্টস, তাহলে টু এজেন্টের মধ্যে একটা কনজিউমার আর এক দল হচ্ছে প্রডিউসার। প্রডিউসার কি চায়? তার লক্ষ্যটা কি? প্রডিউসার চায় উৎপাদন করতে, এবং সে তার উৎপাদনের সাথে সম্পর্কিত, এবং সেই সম্পর্কিত উৎপাদনটাকে সে সর্বোচ্চ করতে চায়। এটা হলো উৎপাদনকারীর একটা চাওয়া, সে এই জায়গায় পৌঁছতে চায়, এই গন্তব্যে সে যেতে চায়। আবার কনজিউমার কি চায়? সে যেহেতু ভোগ করে, সে উপযোগকে সর্বোচ্চ করতে চায়। তাহলে প্রডিউসার আবার কি করতে চায়? যে প্রডিউসার সে যেমন উৎপাদনকে সর্বোচ্চ করতে চায়, আবার যদি আমি অন্য দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে প্রডিউসার বা উৎপাদনকারী সে তার খরচকেও সর্বনিম্ন করতে চায়। তাহলে এই যে খরচ সর্বনিম্ন করতে চাওয়া, তাহলে আমার লক্ষ্যটা কি? আমার নির্দিষ্ট একটা সার্টেন উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য কার আছে? কনজিউমারের আছে। এই উদ্দেশ্য আছে কার? প্রডিউসারের আছে। এই উদ্দেশ্য করতে গেলে আমার বিকল্প কতগুলো বিকল্প পথ আছে। বিকল্পভাবে কিন্তু আমি এই উদ্দেশ্যটাকে অর্জন করতে পারি। এখন আমার টার্গেট কি? এই বিকল্প পথের মধ্যে সর্বোৎকৃষ্ট যে পথ, সর্বোৎকৃষ্ট পথ বাছাই করা। এই যে দেখো যে আমি কি চাই, কনজিউমারের দৃষ্টিকোণ থেকে আমি এই লক্ষ্যে পৌঁছতে চাই, আমার একটা উদ্দেশ্যে পৌঁছতে চাই। সেই উদ্দেশ্যটা হতে পারে উপযোগ সর্বোচ্চ করা। সেটা কি? যে আমি উপযোগ সর্বোচ্চ করতে চাই। এই উপযোগ সর্বোচ্চ করতে গেলে আমার বিকল্প অনেকগুলো পথ আছে। সেই পথের মধ্যে আমার টার্গেট কি? উপযোগ, একজন ভোক্তার টার্গেট হলো সর্বোৎকৃষ্ট পথকে বাছাই করা। এই যে সর্বোৎকৃষ্ট, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য থেকে অর্থনৈতিক সম্পদের সীমাবদ্ধতার মধ্য থেকে
আমি কি করতে চাই, আমার উপযোগ সর্বোচ্চ করতে চাই। এই উপযোগ সর্বোচ্চ করতে গেলে কি পরিমাণ দ্রব্য ভোগের মাধ্যমে আমি এই উপযোগকে সর্বোচ্চ করব, এটা হচ্ছে এই যে যে প্রক্রিয়ার মাধ্যমে এই সর্বোৎকৃষ্ট পথটা আমরা বাছাই করতে চাই, সেই সর্বোৎকৃষ্ট পথ বাছাইয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কাম্যকরণ। তাহলে কাম্যকরণের সাথে যে কথাটা আমি বলবো, দুটো শব্দ জড়িত। কাম্যকরণ শব্দটির সাথে সর্বোচ্চকরণ, সর্বনিম্ন করণ, এই দুটো শব্দ কাম্যকরণের সাথে, এই দুটো শব্দ জড়িত। একটা হলো সর্বোচ্চকরণ আর একটা হচ্ছে সর্বনিম্নকরণ, ম্যাক্সিমাইজেশন অ্যান্ড মিনিমাইজেশন। তাইলে আমরা কাম্যকরণ ধারণাটা সম্পর্কে একটা মৌলিক অবস্থান নিতে পেরেছি আমাদের বোঝার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে সম্পদ সীমাবদ্ধ, সীমাবদ্ধ সম্পদের মধ্য থেকে আমি একটি লক্ষ্য অর্জন করতে চাই। সেই লক্ষ্য অর্জনের জন্য কতগুলো বিকল্প পথ আছে, সেই বিকল্প পথের মধ্যে যেটা সর্বোৎকৃষ্ট, সেই সর্বোৎকৃষ্ট পথটাকে বাছাইকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কাম্যকরণ। এখন প্রশ্ন হলো যে ইকোনমিতে এজেন্ট কটি? কনজিউমার দুটি ইম্পর্টেন্ট মৌলিক এজেন্ট, কনজিউমার অ্যান্ড প্রডিউসার। কনজিউমারের উদ্দেশ্য কি? উপযোগ সর্বোচ্চকরণ। উৎপাদনকারীর একটা উদ্দেশ্য হতে পারে কি? খরচ সর্বনিম্নকরণ। তাইলে খরচ সর্বনিম্নকরণ অথবা উপযোগ সর্বোচ্চকরণ, এটাই কিন্তু কাম্যকরণের একটা দুটো মৌলিক আঙ্গিক। এই দুটো মৌলিক আঙ্গিককে ঘিরেই কিন্তু কাম্যকরণের ধারণাটা আবর্তিত হয়। তাহলে কাম্যকরণ ধারণাটা সম্পর্কে তোমরা এসছো। কাম্যকরণ একটা একটা কথা, একটা মানে বিষয়কে আমি স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে কাম্যকরণ মানেই কিন্তু সর্বোচ্চকরণ না। সর্বোচ্চকরণ কাম্যকরণ হবে কি না সেটা ডিপেন্ড করবে তোমার উদ্দেশ্যটা কি তার উপরে। তোমার যদি উদ্দেশ্য হয় যে খরচটাকে নিয়ে তোমার চিন্তা, তাহলে খরচ প্রডিউসারের দৃষ্টিকোণ থেকে খরচটাকে সর্বনিম্নকরণ করা হচ্ছে কাম্যকরণ। তাহলে কখনো কখনো সর্বোচ্চকরণও কাম্যকরণের কনটেক্সট, আবার সর্বনিম্নকরণও কাম্যকরণের কনটেক্সট, তার এরিয়া, তার পরিধি। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমি যদি একজন ভোক্তার দৃষ্টিকোণ থেকে ধরি, তাহলে উপযোগ সর্বোচ্চকরণ একটা কাম্যকরণের ধারণা। আমি যদি উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে যদি ধরি, তাহলে সেটা হবে মুনাফা সর্বোচ্চকরণ একটা কাম্যকরণের ধারণা। আমি যদি বলি যে আমি আমি আমার উৎপাদনের দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করি, তাহলে আমি এটা বলবো যে উৎপাদন সর্বোচ্চকরণ এটা কাম্যকরণের একটি ধারণা। আবার যদি খরচের কনটেক্সটে আমি যদি ধরি, তাহলে এবং সেটা অবশ্যই উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটা খরচকে সর্বনিম্নকরণ কিন্তু কাম্যকরণ। তাহলে কাম্যকরণ ধারণাটার মধ্যে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ দুটো ধারণা জড়িয়ে আছে। এবং এর প্রেক্ষিতে তুমি অবশ্যই তোমরা জানো যে অর্থনীতিতে যে বিষয়টা আছে, যে অপেক্ষকের ভেতরে আছে স্বাধীন চলক এবং অধীন চলক। এই স্বাধীন চলক এবং অধীন চলকের প্রেক্ষিতে আমি অনেকগুলো, একটা স্বাধীন চলকের একাধিক স্বাধীন চলকের মানের ভিত্তিতে আমি কতগুলো অধীন চলকের মান পাই। যে আমি উৎপাদন করতে চাই, সেখানে আমি কি পরিমাণ খরচ করব, সে কি পরিমাণ আমার উৎপাদন করব, কি পরিমাণ আমি উপযোগের দৃষ্টিকোণ থেকে একজন ভোক্তা কতটুকু দ্রব্য ভোগ করে আমি কি পরিমাণ উপযোগ লাভ করব, এই যে উপযোগ লাভ করা, খরচ সম্পূর্ণ নির্বাহ করা, উৎপাদন করা বা মুনাফা অর্জন করা, এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা অপেক্ষক ধারণাটি জড়িয়ে আছে। মুনাফা অপেক্ষক, উপযোগ অপেক্ষক, উৎপাদন অপেক্ষক, খরচ অপেক্ষক। হ্যাঁ, তাহলে আমি যদি দেখি যে সি ইজ এ ফাংশন অফ কিউ, তাহলে আমি এটা উৎপাদন, কতটুকু উৎপাদন করলে খরচ সর্বনিম্নকরণ হবে, সর্বনিম্ন হবে। তাহলে এটা হলো স্বাধীন চলক, এটা হলো অধীন চলক। এরকম করে আমি যদি মনে করি ইউটিলিটি ইজ এ ফাংশন অফ দ্রব্য এক্স, তাহলে কতটুকু এক্স দ্রব্য ভোগ করলে আমি উপযোগ সর্বোচ্চ হবে। হ্যাঁ, তাহলে এই যে খরচ, কোন কোন উৎপাদনে খরচ সর্বনিম্ন হবে এবং কোন দ্রব্য ভোগে উপযোগ সর্বোচ্চকরণ হবে, এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু তোমার এই এই যে আমার কাম্যকরণ ধারণাটা আবর্তিত হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি এগোই, তাহলে আমরা দেখব
যে আমাদের এই কাম্যকরণের এই ধারণার মধ্যে অপেক্ষক, স্বাধীন চলক এবং অধীন চলকের যে রিলেশনটা, সেই রিলেশনটা এখানে ইম্পর্টেন্ট। যে স্বাধীন চলকের কোন মানে অধীন চলকের সর্বোচ্চ মান পাবো না সর্বনিম্ন মান পাবো, এখানে স্বাধীন চলক এবং অধীন চলক পরস্পর রিলেটেড। তাহলে স্বাধীন চলকের মানে যখন আমি মানে অধীন চলকের সর্বোচ্চ মান পাবো, সেটা একটা চরম মান, এক্সট্রিম ভ্যালু। এখানে আরেকটি কথা আছে, চরম মান, চরম মান বা এক্সট্রিম ভ্যালু। এই এক্সট্রিম ভ্যালুটা কি? এক্সট্রিম ভ্যালু হলো যে স্বাধীন চলক অধীন চলকের যে স্বাধীন চলকের প্রেক্ষিতে অধীন চলকের সর্বোচ্চ মান, অথবা স্বাধীন চলকের প্রেক্ষিতে অধীন চলকের সর্বনিম্ন মান। এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এইটাই হচ্ছে, একটা হলো সর্বোচ্চ অধীন, এটার দুটো চরম মানের ক্ষেত্রে আবার দুটো ধারণা, একটা হলো সর্বোচ্চ মান আর একটা হচ্ছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। তাহলে এবং এই ক্ষেত্রেই কিন্তু অপেক্ষক ধারণাটি বা ফাংশন অপেক্ষক ধারণাটা রিলেটেড। তাহলে আমরা এই সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ, যেটা কাম্যকরণ ধারণাটি, তার সাথে এই চরম মান ধারণাটাও একটু রিলেটেড। আমরা একটু পরে সেই আলোচনাটা যাব যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। ক্লিয়ার? এখন আসো, আমার কাম্যকরণকে আমি দুটো দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করতে পারি। একটা হলো শর্তযুক্ত কাম্যমান, একটা হলো বা কাম্যকরণ। দুটো ক্লাসিফিকেশন, টু ক্লাসিফিকেশনস। শর্তের কনটেক্সটে, অন দ্য কনটেক্সট অফ কন্ডিশন কনটেক্সটে একটা হচ্ছে শর্তযুক্ত, শর্তহীন কাম্যকরণ, আরেকটা হচ্ছে শর্তযুক্ত। শর্তহীন আরেকটা শর্তযুক্ত কাম্যকরণ। গোটা আমি সর্বোচ্চকরণ করতে চাই অথবা সর্বনিম্নকরণ করতে চাই, তখন যদি কোনো বাধা শর্ত না থাকে, যদি কোনো চ্যালেঞ্জ বা কোনো সীমাবদ্ধতা বা কোনো কন্ডিশন যদি আরোপ করা না থাকে, তাহলে সেটা হচ্ছে শর্তহীন কাম্যকরণ। যে তোমার কোনো বাধা নেই, তুমি কোনো সীমা শর্ত নাই, যে একটা যেমনটা অনেক সময় বলা হয় যে তোমাকে আমি এত 100 টাকা দিলাম, এই 100 টাকার প্রেক্ষিতে তুমি কি করবা? উৎপাদন সর্বোচ্চকরণ করবা। তাইলে তুমি উৎপাদন সর্বোচ্চকরণ করছো কিসের ভিত্তিতে? একটা শর্তের ভিত্তিতে, যে 100 টাকার যতটুকু উৎপাদন করতে পারো তুমি, তাহলে এই 100 টাকাটা হচ্ছে বাধা শর্ত বা সীমাবদ্ধতা। তোমাকে আমি 10 একক আপেল দিলাম, এই 10 একক আপেল ভোগ করে তুমি কতটুকু উপযোগ পেতে পারো, সর্বোচ্চ করতে পারো, সেটা হচ্ছে উপযোগ সর্বোচ্চকরণ। কিসের প্রেক্ষিতে? 10টি আপেলের ভিত্তিতে। যদি এরকম আলোচনার মধ্যে, কাম্যকরণ আলোচনার ভেতরে যদি কোনো শর্ত না থাকে, তাহলে সেই কাম্যকরণ ধারণাটি হচ্ছে শর্তহীন কাম্যকরণ। আর যদি কাম্যকরণ ধারণাটার ভেতরে কোনো সীমা শর্ত, কোনো সীমাবদ্ধতা, কোনো চ্যালেঞ্জ কিংবা কোনো বাধা শর্ত যদি থাকে, কোনো বাধা থাকে, যে তুমি কি করবা? উৎপাদন সর্বোচ্চ করবা, কিন্তু 100 টাকা তোমার খরচকে আমি দিয়ে দিলাম, 1000 টাকা, 1000 টাকা, 10 জন শ্রমিক 2000 টাকা, এর প্রেক্ষিতে এর উপর ভিত্তি করে তুমি উৎপাদন সর্বোচ্চ করবা। এইটা হচ্ছে শর্তযুক্ত। কারণ কি? তোমাকে আমি সীমা দিয়ে দিলাম 10 জন শ্রমিক এবং 1000 টাকা। এই যে সীমা শর্ত দিয়ে দিলাম, এই যে বাধা শর্তের প্রেক্ষিতে তুমি কতটুকু উৎপাদন করতে পারো, উৎপাদনকে সর্বোচ্চ করতে পারো, সেই ক্ষেত্রে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে শর্তযুক্ত কাম্যকরণ। ওকে? তাহলে আমরা ধারণাটি পেলাম কি, যে কাম্যকরণ ধারণাটার ভেতরে কাম্যকরণ কি, হ্যাঁ, তারপরে পেলাম কাম্যকরণের মধ্যে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ ধারণাটি দুটো ইম্পর্টেন্টলি জড়িয়ে আছে। তারপরে পেলাম অপেক্ষক, এবং এখানে স্বাধীন চলক এবং অধীন চলকের প্রেক্ষিতেই কিন্তু চরম মান নির্ধারিত হয়, এবং চরম মান কখনো সর্বোচ্চ হতে পারে, সর্বোচ্চটা একটা চরম মান এবং সর্বনিম্ন এটা একটা চরম মান। এবং আমরা যদি ইয়েকে ক্লাসিফিকেশনটা দেখি যে কাম্যকরণের শর্তের প্রেক্ষিতে, তাহলে একটা হলো শর্তহীন কাম্যকরণ আর একটা হচ্ছে শর্তযুক্ত কাম্যকরণ। ওকে? এখন আমরা এই যে আলোচনাটা, এই আলোচনার প্রেক্ষিতে
আমরা কি করব, এই আলোচনাটার প্রেক্ষিতে আমরা সর্বোচ্চকরণের যে ধারণাটা, হ্যাঁ, সর্বোচ্চকরণ বা কাম্যকরণের যে মানে একটি প্রধানতম যে আঙ্গিক আছে সর্বোচ্চকরণ, এই প্রধানতম যে আঙ্গিকটা, এই প্রধান যে আঙ্গিকটা, সেই আঙ্গিকটা নিয়ে একটু কথা বলবো। আমরা যদি দুটো ফাংশন নেই, y ইজ এ ফাংশন অফ x, এটা একটা অপেক্ষক, এখানে x স্বাধীন চলক, y অধীন চলক, y অধীন চলক। এই প্রেক্ষিতে যদি কাম্যমানের এই জায়গাটিকে নিয়ে কথা বলতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, দেখো যে আমরা এই প্রেক্ষিতে যদি এরকম করে তুমি দেখো, এটা এখানে x, এই y, একটা ফাংশন যদি এরকম হয়, আমরা একটা ফাংশন নেই, y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x, এটা একটা ফাংশন, y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x। একটা নির্দিষ্ট সীমা শর্তের মধ্যে আমরা দেখব যে সর্বোচ্চকরণের শর্তটা আমরা কিভাবে পাই। সর্বোচ্চকরণের শর্তটা আমরা কিভাবে পাই, তুমি এখানে y ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু 2, এবং এই তিনটা মান যদি নাও তাহলে দেখো কি আসে, এখানে y কি আসে, এটা 0 আসে। এটা x মানে এটা যদি x ইকুয়াল 1 দাও 1, হ্যাঁ, এখানে কত আসে, y ইকুয়াল টু, এটা আসে 1 স্কয়ার মাইনাস এটা 3 আসে। এটা যদি দাও তাহলে এখানে 4 আসে, 4 আর এখানে 4 দুগুণে 8, তাহলে 2 মাইনাস 4 প্লাস 8, দ্যাট ইজ 4 আসে। আবার যদি এখানে 3 দাও, 3 y ইকুয়াল টু কত আসে, 3 দিলে পরে 3 3 9 মাইনাস 9, আর এখানে আসে 12, তো মাইনাস 9 12 3 আসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে এই যে মানটা, যখন x এর মানটা 2, এই মানের পরিসরে যখন x এর মান 2, তখন y কিন্তু তার সর্বোচ্চ মানে চলে আসছে। আমরা যদি এটা এখানে প্লট করি, এখানে প্লট করলে দেখা যাবে এখানে 2, x ইজ ইকুয়াল টু, যখন x 1, এটা 0, x যখন 1 তখন এটা y 3, এই 3y, আমি যদি 1 2 3 এবং এই 4 নিই, তাহলে দেখা যায় যে 1 2 এই 4, আবার যদি 3 নেই, 3 এখানে কত এসছে, 3 তে 3 এসছে, এই 3। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, এই যে ভূমি অক্ষের, এইটা ভূমি অক্ষের সমান্তরাল যখন হলো, হ্যাঁ, তখন সেখানে আমরা যদি এটার দেখি যে 2 এর ক্ষেত্রে এটা সর্বোচ্চ, এবং 2 এর পর যখন আরো x এর মান যখন বাড়াতে নিলাম, তখন এটা কিন্তু মানে সে আস্তে আস্তে ঋণাত্মক হচ্ছে। এখানে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে এই যে স্পর্শক, এই স্পর্শকের ঢাল কিন্তু ঋণাত্মক। এই ক্ষেত্রে তাহলে আমরা যদি এই যে সর্বোচ্চকরণের শর্তটা যদি আমি এখান থেকে ডিরাইভ করি, তাহলে 1 নম্বরে হচ্ছে dy dx ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এইখান থেকে এটা ঢাল, দেখো এই পরিবর্তন, এটা 0, এবং যখন সে আবার এই যে স্বাধীন চলকের মান 2 এর জায়গায় 3 হলো, স্বাধীন চলকের মান 2 এর জায়গায় যখন 3 হলো, তখন কিন্তু সে মানে অধীন চলকের মান হ্রাস পেল। সেই অবস্থায় যদি এখান থেকে আমরা একটা রেখাঙ্কন করি, তার স্পর্শক, তার ঢাল কিন্তু ঋণাত্মক। তার মানে কি, ডি বাই ডিএক্স, এটাকে যদি আমি dy বাই dx এটা করি, তাহলে সেটা কি হবে, ঋণাত্মক, তার মানে শূন্যের চেয়ে কম। তাহলে সর্বোচ্চকরণের এই যে দুটো শর্তের, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার
ইজ লেস দেন 0। আর 1 নম্বর হচ্ছে, এটা হলো 2 নম্বর, 1 নম্বরে হচ্ছে কি dy বাই dx ইজ ইকুয়াল টু 0। এই যে আমরা পেলাম, এই শর্তটা দিয়েই আমাদের সমস্ত গাণিতিক কার্যক্রমটা করতে হবে। dy বাই dx ইজ ইকুয়াল টু 0 এবং d স্কয়ার y বাই dx স্কয়ার ইজ লেস দেন 0। তাহলে আমরা দেখো, এখন যদি তুমি এইটাকে, এই যে ফাংশনটাকে এই সূত্রের আওতায় তুমি করো, এই ফাংশনটাকে যদি তুমি করো, তাহলে y ইজ ইকুয়াল টু কত, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x তাহলে আমার dy dx কত হবে, dy dx হবে কত, হ্যাঁ, মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাকে যদি আমি বলি যে মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 4, তাহলে দুটো যাবে, সুতরাং x ইজ ইকুয়াল টু 2। এটা তুমি পেলে x ইজ ইকুয়াল টু 2। এই x ইজ ইকুয়াল টু 2 যেটা পেলে, এখন আমি যদি দ্বিতীয় শর্তটা দেখি, এই প্রথম শর্ত অনুযায়ী, এটা হলো প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত অনুযায়ী যদি আমি দেখি যে এটা আমরা বের করলাম, dy বাই dx কোনটা পেলাম, মাইনাস 2x প্লাস 4। এখন যদি আমি এইটাকে আবার ddx করি, ddx dy dx, এটাকে করি ddx মাইনাস 2x প্লাস 4, এটা যদি করি, তাহলে এখানে দেখো আমি এটা d স্কোয়ার y বাই dx স্কোয়ার, এবং এটা হয়ে যাবে মাইনাস 2, দেখছো, মাইনাস 2, হুইচ ইজ, এই যে শর্ত, এই যে হুইচ ইজ লেস দেন 0, হুইচ ইজ লেস দেন 0, অর্থাৎ d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইজ মাইনাস 2, হুইচ ইজ লেস দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে যেটা আমরা ওই যে মান বের করে যেটা করেছিলাম, সেটাকেই যখন এই শর্তের আলোকে আমরা করলাম, তখন কিন্তু আমরা সর্বোচ্চকরণ, এবং এর মাধ্যমে আমরা কি বলবো এখন, যে x ইজ ইকুয়াল টু 2 মানে, x ইজ ইকুয়াল টু 2 মানে আমাদের শর্ত ইয়েটা ছিল কি, y যে ফাংশন অফ x, এবং আমাদের ইয়েটা ছিল, এইটা ছিল অপেক্ষ, এটা অপেক্ষ, y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x। তাহলে x এখানে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। তাহলে সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা কি পেলাম, এখানে যেহেতু মাইনাস এসছে, তাহলে এই যে মাইনাস ঢাল, এই কারণে এটা সর্বোচ্চকরণ। তাহলে x ইজ ইকুয়াল টু 2 মানে কি হবে, অপেক্ষকটি সর্বোচ্চ হবে, দ্যাট ইজ ওই যে y ইজ ইকুয়াল টু কত, এই যে এখন x ইজ ইকুয়াল টু 2, এই মানটা যদি তুমি এখানে বসিয়ে দাও, x ইজ ইকুয়াল টু 2, তাহলে এখানে কত আসবে, ওই 4 আসবে, 4, y ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চকরণের যে ইয়েটা, সর্বোচ্চকরণের যে সূত্রটা, সেই সূত্রটা কিন্তু ওই যে যখন ম্যাক্সিমাইজেশন করতে যাব কাম্যকরণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চকরণ হচ্ছে এই যে এইটা, dy dx, প্রথম শর্ত লিখে নাও, dy dx ইজ ইকুয়াল টু 0, এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এটা, dy d স্কোয়ার y dx স্কোয়ার, হ্যাঁ, এটা আমি একবারে লিখলাম না, তোমাদের বোঝার জন্য আমি একটু ভেঙেই লিখলাম। এইটাকেই কিন্তু আমরা যে বইয়ে বলি যে d স্কোয়ার y dx স্কোয়ার, সেটা কিন্তু এইটাই। আবার এটাকে যদি আবার আমি এরকম লিখি, dx d স্কোয়ার y বাই dx স্কোয়ার, সেটাও কিন্তু আবার d কিউব y বাই dx কিউব, এরকম। তাহলে এখানে বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে লিখে দিয়েছি, আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে d, আমি যদি একটু 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 সামারি করি, তোমার বুঝতে সুবিধা হবে। একটু সামারি করি, dy dx ইজ ইকুয়াল টু 0, এটা হবে প্রথম শর্ত সর্বোচ্চকরণের।
আমি আবার এটাকে একটু ভেঙে একটু যদি তোমাদের বোঝার সুবিধার্থে আমি যদি বলি যে সর্বোচ্চকরণের শর্ত প্রথম শর্ত dy by dx is equal to 0। দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত d square y by dx square which is less than 0। এটা ঋণাত্মক হবে, যে ভ্যালুটা আসবে সেটা কি হবে? ঋণাত্মক, এটা হবে ঋণাত্মক। ওকে, তাহলে তুমি সর্বোচ্চকরণের এই শর্তটা পেলে। অ্যাট দ্য সেম টাইম তুমি এইটার সাথেই মিলিয়েই কিন্তু আমি যদি এখানে আবার সর্বনিম্নকরণের শর্তটা আবার তোমাকে বলি, সর্বনিম্নকরণ এইটা, সেখানে এই প্রথম শর্তটা এই থাকবে dy by dx is equal to 0, এবং দ্বিতীয় শর্তটা থাকবে d square y by dx square, এখানে ছিল লেস দ্যান 0, এইখানে হবে গ্রেটার দ্যান 0। তাহলে সর্বনিম্নকরণের সময় দ্বিতীয় শর্তটি, সর্বোচ্চকরণের সময় প্রথম শর্তটি dy dx শূন্যের সমান, এবং সেই ক্ষেত্রে এখানে দেখো ছবিটার একটা ডিফারেন্স দেখো, এখানে এটা এই আসছে এই, তাহলে এখানে যেহেতু এটা ঢাল ঋণাত্মক সুতরাং এটা লেস দ্যান 0, আর এখানেও কিন্তু ওই প্রথম ছবিটা ঠিক আছে, এটাও এইটার যে স্পর্শক এটা ভূমি অক্ষের সমান্তরাল x এবং y, আর এখানেও কিন্তু এখানের যে স্পর্শক এটাও কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল। সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু এইটা এই dy dx এখানের যে শর্তটি এবং dy dx এখানের শর্তটি কিন্তু 0 শূন্যের সমান, এটা কিন্তু একই। এই দেখো ছবির পার্থক্যটা দেখো, এইটা কিন্তু এইভাবে ইউ আকৃতির, এখানে সর্বনিম্ন, আর এইটাও কিন্তু উল্টা ইউ এর মতো, এটাও কিন্তু এখানে সর্বোচ্চ। তারপর যদি তুমি উৎপাদনে মানে ইসের পরিমাণ আরো বাড়িয়ে দাও তাহলে সে কিন্তু ঋণাত্মক হচ্ছে, সেই কারণেই কিন্তু এটা লেস দ্যান 0। এটা মানেই হলো -2 অথবা যে কোনো মাইনাস মান, আর এইটা হচ্ছে শূন্যের চেয়ে বড়, এটা ধনাত্মক, অর্থাৎ এখানে ঋণাত্মক আর এটা হচ্ছে ধনাত্মক। তার মানে কি? তার মানে হচ্ছে যে যখন আমি এইখানে এই জায়গা থেকে আরো মান বাড়াবো তখন সে কিন্তু উপরে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এইটার যদি স্পর্শক আঁকি তাহলে এইখানে কি হবে? সেই স্পর্শক আঁকার ক্ষেত্রে এটা হবে ধনাত্মক, এই কারণে এটা কিন্তু এই +2 হবে অথবা +4 হবে অথবা +3 হবে এরকম। তাহলে কম্পারেটিভ নাও, তুলনামূলক যে আলোচনাটা নাও, যে সর্বোচ্চকরণের সর্বনিম্নকরণের শর্ত এবং সর্বোচ্চকরণের শর্ত, এই দুটোর যে এটা তুলনামূলক। এই ছবি নাও, একটা হচ্ছে dy dx 0, d স্কয়ার y এবং dx স্কয়ার, এটা হুইচ ইজ গ্রেটার দ্যান 0, আর সর্বোচ্চকরণ যেটা সেটা হচ্ছে dy বাই dx, এটা শূন্যের সমান, দুটোই কিন্তু শূন্যের সমান। আমি এর পরে কিন্তু অঙ্কে যাব, আমরা এর পরের কালকে যখন আমরা অঙ্কে যাব, সরাসরি অঙ্কে চলে যাব, তখন যেন এই যে আমাদের শর্ত দেয়া হলো এই শর্ত যেন তোমাদের মুখস্থ হয়ে যায়, তোমরা যেন এই শর্তের আঙ্গিকে কিন্তু আমরা অঙ্ক করব। সুতরাং শর্তগুলো যদি ক্লিয়ার না থাকে, এই মানে কন্ডিশনগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি সুনির্দিষ্টভাবে অঙ্কটা করতে পারবে না। এবং এটা খুব ভালো করেই কিন্তু ইনকোর্স পরীক্ষা সহ চূড়ান্ত পরীক্ষায় কিন্তু এর উপরে প্রশ্ন আসবে, যে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণটা কি, এর পার্থক্য কি, শর্তের ডিফারেন্সটা কি, সর্বোচ্চকরণের একটি ছবি এঁকে দেখাও, সর্বনিম্নকরণের ছবি আঁকো, সর্বোচ্চকরণের দ্বিতীয় শর্ত কি, হ্যাঁ সেটা কি ধনাত্মক না ঋণাত্মক, সর্বোচ্চকরণের সর্বনিম্নকরণের দ্বিতীয় শর্তটা কি, এটা কি ধনাত্মক না ঋণাত্মক, এর উপর কম্পারেটিভ কিন্তু তোমার যদি মেমোরাইজ না করতে পারো, তোমরা এর উপর যদি তুমি ধারণাটা ক্লিয়ার না করো তাহলে কিন্তু তুমি ভালো অঙ্ক মানে করতে পারবে না। সুতরাং আজকে আমরা এই যে কাম্যকরণের সর্বোচ্চকরণ এবং সর্বনিম্ন, এখানে কিন্তু মাত্র দুটো চলককে বিবেচনা করা হয়েছে, দুটো চলক। এখানে দেখো y যে ফাংশন অফ x, y যে ফাংশন অফ x, x কিন্তু একটা চলক এবং y একটা চলক।
আমরা পরবর্তী সেশনটাতে একাধিক স্বাধীন চলককে নেব, সেটা পরে। কিন্তু আজকে কিন্তু স্বাধীন চলক একটি এবং অধীন চলকও একটি, এবং স্বাধীন চলকের প্রেক্ষিতে অধীন চলক কি সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান পায় কি না, সেটা নিয়েই কিন্তু আজকের এই সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের এই আলোচনাটা। তাহলে আমরা আজকের আলোচনাটা যদি আমরা একটু মানে এগুতে চাই, আমরা একটা সর্বনিম্নকরণের একটা ইয়ে করো, y is equal to x square minus 2x plus 4, y is equal to এই x square minus 2x ইকুয়েশন নেই, y is equal to x square minus 2x plus 4, এটা একটা ইকুয়েশন, এটা এই ইকুয়েশনটা x স্কয়ার মাইনাস 2x প্লাস 4, এটা একটা ইকুয়েশন, এটা একটা অপেক্ষক। এখানে ফাংশনটা কি, ওই যে ফাংশন অফ x, এই যে ফাংশনটা। এখন এইটাকে তুমি এটা দেখো, এটাকে যদি আমি এই আমাদের যে শর্ত ছিল, আমার পাশাপাশি দুটো শর্ত আমি একটু লিখে দেই। সর্বোচ্চ করণ এর শর্ত, আসো dy by dx শূন্য, ds y by dx স্কয়ার লেস দ্যান 0, এই সর্বনিম্নকরণ। dy by dx 0, ds square y by dx square which is greater than 0, এই যে জিনিসটা, এই অনুযায়ী এখন তুমি আমরা যদি এটাকে করি dy by dx কি আসবে, 2x minus 2 which is এই শর্ত অনুযায়ী, এই যে সর্বনিম্নকরণের শর্ত অনুযায়ী এটা শূন্যের সমান, 2x is equal to ওই 2 চলে গেল, x is equal to 1। এখন যদি আমি দ্বিতীয় ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা করতে যাই, তাহলে আমি কি পাবো, হ্যাঁ তাহলে আমি দেখো এটা 2x, এটাকে অথবা এটাকে ডি ডিএক্স ডিওয়াই ডিএক্স, এই এখন এই ডিডিএক্স এর এখানে ডি বাই ডিএক্স, এই ডিওয়াই বাই ডিএক্স এর এইটা বসিয়ে দেব 2x minus 2, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখানে আমি পাচ্ছি কত, 2 হুইচ ইজ গ্রেটার দ্যান 0, হুইচ ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এই আগের যে অপেক্ষকটি আমরা করেছি আর এই অপেক্ষকটির মধ্যে ডিফারেন্সটা কি, এই অপেক্ষকটার যে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে দেখো ডি স্কোয়ার ওয়াই এবং ডি এক্স স্কোয়ার এটা হলো লেস দ্যান 0, তাহলে এটা তো লেস দ্যান 0 আসেনি, এটা ধনাত্মক মান এসছে, দ্যাট ইজ +2, সেটা কোথায়, এই যে ধনাত্মক মানটা এসছে এখান থেকে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো x is equal to 1 মানে অপেক্ষকটি সর্বনিম্ন হবে, হ্যাঁ, x is equal to 1 y এর সর্বনিম্ন মান পাওয়া যাবে। কি বিষয়টি কি, তাহলে আমরা দুটো প্রক্রিয়া দেখলাম, যে এই যে দুটো শর্ত সেটা সর্বোচ্চকরণের, আমরা প্রথম দুটো শর্ত কিন্তু একই, আর দ্বিতীয় শর্তটি সর্বোচ্চকরণের ক্ষেত্রে লেস দ্যান 0 আর সর্বনিম্নকরণের ক্ষেত্রে গ্রেটার দ্যান 0। তাহলে এই যে গ্রেটার দ্যান এবং লেস দ্যান 0 হলো, এর মাধ্যমেই কিন্তু আমি দুটো সলিউশন করে আমরা দেখতে পেলাম যে আমরা এইভাবে করে এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের মানের উপরই কিন্তু ভিন্নতা হয়। প্রথম অর্ডারটা একই, দ্বিতীয় অর্ডারটা লেস দ্যান 0 হলে, ঋণাত্মক হলে সেটা হবে সর্বোচ্চকরণ, এবং গ্রেটার দ্যান 0 হলে সেটা হবে সর্বোচ্চকরণ। তাহলে আমরা এই যে দুটো আলোচনা করলাম কাম্যমানের প্রেক্ষিতে, আমরা আগামী সেশনে আমরা এই কাম্যমানের এই প্রেক্ষিতেই বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে
আমরা আমরা কি কি আলোচনা করলাম, আমরা যদি এই সেশনটাকে সামারি করি, দেখো প্রথম হলো যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কাম্যকরণটা কি। কাম্যকরণ ধারণাটার মধ্যে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ এই দুটো ধারণাই রয়েছে। কাম্যকরণ এই ধারণাটির সাথে অপেক্ষক ধারণাটি সম্পর্কিত। স্বাধীন চলক এবং অধীন চলকের প্রেক্ষিতেই কিন্তু চরম মান নির্ধারিত হয়, এবং এই চরম মান কখনো সর্বোচ্চ চরম মান হতে পারে, চরম মান সর্বোচ্চ হতে পারে, এবং চরম মান সর্বনিম্ন হতে পারে। এবং কাম্যকরণের ধারণাটার সাথে আমরা বললাম যে উপযোগ যখন আলোচনা করব ভোক্তার দৃষ্টিকোণ থেকে সেটা সর্বোচ্চকরণ, আবার খরচের দৃষ্টিকোণ থেকে উৎপাদনকারীর কথা যখন বিবেচনা করব তখন হবে খরচ সর্বনিম্নকরণ। তাহলে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ দুটোই হলো কাম্যকরণ। কাম্যকরণটা হচ্ছে বিকল্প অনেক পথ আছে, সেই পথের মধ্যে এই সর্বোচ্চ এবং সর্বনিম্নকরণের জন্য যে সর্বোৎকৃষ্ট পথ অর্জন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কাম্যকরণ। এবং সেখানে আমরা সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের যে শর্তগুলো আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখালাম। আমরা এই ইকুয়েশনের ধারাবাহিকতায় তোমরা এই ইকুয়েশন দুটোকে সুন্দর করে আত্মস্থ করবে, হ্যাঁ, এবং মুখস্থ করবে, খাতায় তোমরা এটা ভালোভাবে চর্চা করবে। সাথে সাথে আমরা আগামী ক্লাসে এই কাম্যকরণের যে গাণিতিক সমাধান আমরা এটা সম্পন্ন করব। আর আরেকটি পড়া তোমাদের কাছে রইলো, আজকে যা আলোচনা হলো সেটা তো তোমরা বাসায় পড়বেই। আর একটি পড়া তোমাদের জন্য রইলো, সেটা হচ্ছে মানে আপেক্ষিক সর্বোচ্চ মান অথবা আপেক্ষিক সর্বনিম্ন মান এবং আপেক্ষিক সর্বনিম্ন মান বা নিরঙ্কুশ সর্বোচ্চ মান এবং নিরঙ্কুশ সর্বনিম্ন মান। কি কি আমি বললাম? আপেক্ষিক সর্বোচ্চ মান, আপেক্ষিক সর্বনিম্ন মান, আবার নিরঙ্কুশ সর্বোচ্চ মান, নিরঙ্কুশ সর্বনিম্ন মান, অ্যাবসলিউট এবং রিলেটিভ। অ্যাবসলিউট এক্সট্রিম ভ্যালু আর রিলেটিভ এক্সট্রিম ভ্যালু। বিষয়টি আমি একটু তোমাদেরকে টাস্ক দিয়ে দিই, তোমরা বাসায় পড়তে সুবিধা হবে। হ্যাঁ, দেখবে যে এরকম যদি হয়, অপেক্ষকের এরকম যদি হয় তাহলে দেখবে যে এইগুলো হলো আপেক্ষিক সর্বোচ্চ মান, আপেক্ষিক সর্বোচ্চ মান। আর এইটা হবে নিরঙ্কুশ সর্বোচ্চ মান। এই দুটো হাইয়েস্ট, এটাও একটা হাইয়েস্ট, এটাও হাইয়েস্ট। এই তিনটাই কিন্তু পরস্পরের মানে তিনটাই হলো আপেক্ষিক সর্বোচ্চ মান। আর আমি যদি এইভাবে ধরি যে এই নিচে এই একটা নিচের মান, এই একটা সর্বনিম্ন মান, এই একটা সর্বনিম্ন মান, এই তিনটা কি যদি কম্পারেটিভ যখন আমরা আলোচনা করব তুলনামূলকভাবে, তখন তিনটাই হচ্ছে আপেক্ষিক সর্বনিম্ন মান। আপেক্ষিক সর্বনিম্ন মান, এটা যদি এক্স হয়, এটা মূলবিন্দু, এটা ওয়াই, এটা মূলবিন্দু, এটা এক্স এবং এটা ওয়াই। একটা ফাংশনের যদি এভাবে আমরা রিডিং পাই, রেজাল্ট পাই, হ্যাঁ, তাহলে ওয়াই এর মান এইভাবে এইটা এই তিনটা কি বলা হবে? আপেক্ষিক সর্বোচ্চ মান। আবার এই ক্ষেত্রে যদি আমি এই রিডিংটা পাই এভাবে ওঠানামা করে, তাহলে এইটা একটা মান, এটা একটা সর্বনিম্ন মান, এটা একটা সর্বনিম্ন মান। তাহলে এই এ বি সি আর এটাও এ পি কিউ জেড। তাইলে এই পি কিউ জেড এর ভিতরে কিউটা হচ্ছে নিরঙ্কুশ সর্বনিম্ন মান, আর এই পি কিউ এবং জেড এটাকে বলা হবে আপেক্ষিক সর্বনিম্ন মান। হ্যাঁ, আর এখানে হলো এই এবিসি, এটা হলো আপেক্ষিক সর্বোচ্চ মান। তার মধ্যে আবার বিটা যেহেতু সর্বোচ্চ, বি এর মান যেহেতু সর্বোচ্চ, বি বিন্দুতে ওয়াই এর মান যেহেতু সর্বোচ্চ, তাহলে এটাকে বলা হবে নিরঙ্কুশ, অ্যাবসলিউট মানে হাইয়েস্ট ভ্যালু। তাহলে এটা হলো নিরঙ্কুশ, এখানে হলো নিরঙ্কুশ। আর এই তিনটাকে একত্রে কম্পারেটিভ স্টাডিতে আপেক্ষিক সর্বনিম্ন মান বা এটা হিসেবে বলা হয়। ওকে, তাহলে এইটা তোমার বাসায় পড়া রইল, বাসায় পড়বে। আমি আবার তোমাদের এই পড়াটা কতদূর এগিয়েছে আমরা আবার অন্যভাবে এটা জেনে নেওয়ার চেষ্টা করব লাইভে এসে। তাহলে আমরা আজকের সেশনটিতে যা কিছু করলাম অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তোমার বাসার চর্চাটাকে বেগবান করার ক্ষেত্রে এই সেশনটি বোধহয় কিছুটা হলেও যদি কাজে লাগে, তাহলে দেখবো যে আমাদের এই যে অনলাইন যে প্রক্রিয়াটি আমি ভার্চুয়ালি কার্যক্রমটি শুরু করলাম, এটা হয়তো আমি মানে এই প্রক্রিয়াটাকে আরও গতিশীল করে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু মহামারী চলছে, এই মহামারীর এই সময় তোমরা কতগুলো কাজ করবে, যেটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্যবিধি আছে
তোমরা যে যেখানেই থাকো, প্রত্যন্ত অঞ্চলেই থাকো, আমি জানি যে তোমরা সারা বাংলাদেশে বরিশাল বিভাগের বিভিন্ন উপকূলীয় বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছো, বরিশাল শহরে রয়েছো। তোমাদের যদি কোনো এই আজকের পড়াশোনা নিয়ে, হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে অনলাইনে করবে। কিন্তু যে কথা এখন বলতে চাই যে স্বাস্থ্যবিধি সরকারের এবং WHO এর যে বিধি আছে সেগুলো, 1 নম্বর হচ্ছে মাস্ক ব্যবহার করবে, 2 নম্বর হচ্ছে 20 সেকেন্ড ধরে বারবার হাত পরিষ্কার করবে, হাত ধোবে খারযুক্ত সাবান দিয়ে। এরপরে 3 নম্বর হচ্ছে যে সামাজিক দূরত্ব, সবাই বাসায় অবস্থান করবে, যদি কোনো কারণে বেরোতে হয় তাহলেও কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে এবং নিজে সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। যখন আমরা এই অবরুদ্ধ অবস্থা ভেঙে বা এগুলো শেষ হয়ে যাবে, তখন আমরা আবার যখন ক্যাম্পাসে ফিরে আসব, আমরা তখন যেন সবাই আবার এই সুস্থ শরীরে মানে স্বাভাবিকভাবেই সকলের সাথে আমরা সবাই মিলিত হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং তোমরা যদি ফিডব্যাক দাও, একাডেমিক কার্যক্রম আমি আরও দূর এগিয়ে নিয়ে যাব। মনির স্যারের সাথে যোগাযোগ করবে তোমরা। মনির স্যারও আগামী দিন হয়তো একটা সেশন নেবেন, তোমাদের যে প্রত্যাশা ছিল পরিসংখ্যানের উপরে সেটা নিয়েও সেশন পরিচালিত হবে। আমি এরপরে আবার পরবর্তী সেশনে এই গাণিতিক সমস্যার সমাধান করব, কাম্যকরণের যে গাণিতিক প্রবলেমগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।